প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা যারা দেখছেন সবার জন্য। আমার আজ ভীষণ মন খারাপ। তো মন খারাপ নিয়েই ভিডিওটি করতে রাজি হয়েছি বা বাধ্য হয়েছি। মন খারাপ এই জন্যে যে আজ লন্ডন সময় 9টা থেকে 11:30, এই 10:30 সরি, এই 1.5 ঘন্টা যা ঘটে গেল, এই বিষয়কে কেন্দ্র করে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, তো এই সব কিছু চিন্তা করে আমার মন খারাপ। আর আজকে যা ঘটে গেল লন্ডনে, তাতে করে বাংলাদেশের অনেক লোকের মন ভালো হয়েছে, অনেক লোক স্বস্তি পেয়েছেন, আমি জানি। তাহলে আমার কেন মন খারাপ? আমি কি স্রোতের বিপরীতে চলা লোক? ব্যাখ্যা করছি বিষয়টি কেন আমার মন খারাপ। তো ইতিমধ্যে আপনারা সবাই পর্দায় চোখ রেখেছিলেন, বিভিন্ন স্ক্রিনে, কেউ কেউ পড়েছেন সংবাদ মাধ্যমে, কেউ কেউ ভিডিও দেখেছেন। সকাল 9টা থেকে 10:30, এই 1.5 ঘন্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে অধ্যাপক ইউনূস যে হোটেলে অবস্থান করছিলেন, লন্ডনের ডরচেস্টার হোটেল, সেই হোটেলে একটি মিটিং হয়ে গেল 1.5 ঘন্টা ব্যাপী। আর সেই মিটিং শেষে 11টা নাগাদ বিএনপি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে একটি যৌথ বিবৃতি পাঠ করলেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তারেক রহমানের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তুকে কভার করে একটি যৌথ বিবৃতি দেওয়া হলো। আর সেই বিবৃতি পাঠ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর আমরা যা জানতে পারলাম, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পুরো জাতি গত 3-4 দিন ধরে চোখ রাখছিল লন্ডনের এই তারেক রহমান এবং অধ্যাপক ইউনূসের মধ্যে যে মিটিং হবে, সেই মিটিংয়ের দিকে চোখ রাখছিল। সচেতন, রাজনীতি সচেতন সব মহল চোখ রাখছিলেন সেই দিকে, আমিও রাখছিলাম। তো মিটিংটি ফলপ্রসূ হয়েছে আমরা জানতে পেরেছি তাদের ফেশিয়াল এক্সপ্রেশন থেকে, মিটিং পরবর্তী যৌথ ইশতেহার বা ঘোষণা সেটি থেকে, সব মাধ্যমে আমরা জানতে পারলাম মিটিংটি ফলপ্রসূ হয়েছে। প্রধান উপদেষ্টার এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন দেবার বিষয়টি নিয়ে বিএনপি খুশি ছিল না। আরও অনেক দল মৃদু আপত্তি জানিয়েছিল যে এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় নয়, তাই আগে হলে ভালো হতো। আর অধ্যাপক ইউনূস ঘোষণা করেই দিয়েছিলেন। তো এই যে একটি অবস্থা, এটি থেকে কোনো পক্ষ ছাড় দেবে কিনা, সরে আসবে কিনা, এই নিয়ে একটি টাগ ও বর চলছিল, দড়ি টানাটানি। তো সেইটির একটি সুরাহা হলো বলে মনে হচ্ছে। অধ্যাপক ইউনূস রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন যে সংস্কার এবং বিচার কার্যের জরুরি কিছু বিষয় সম্পাদিত হয়ে যাওয়ার সাপেক্ষে, শেষ হয়ে যাওয়ার সাপেক্ষে চাইলে পরিস্থিতির নিরিখে নির্বাচন রমজানের কিছুদিন আগেও, অর্থাৎ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। তিনি এমন একটি সম্মতির কথা জানিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান বিষয়টিকে পজিটিভলি দেখেছেন। আর এই বিষয়টি ফুটে উঠেছে যৌথ বিবৃতির মাধ্যমে এবং সর্বমহল এতে স্বস্তি প্রকাশ করেছে। যে একটি যুদ্ধংদেহী অবস্থা চলছিল, ঈদের পরে বিএনপি আবার মাঠে নামবে কিনা, এই ডিসেম্বরে নির্বাচন আদায় করবার জন্য সরকার তার অবস্থানে অনড় থাকবে কিনা, তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে, আবার রাজনৈতিক সমস্যা দেখা দেবে। তো এইসব কারণে আমরা স্বস্তির মধ্যে ছিলাম না, সত্যি কথা বলতে গেলে। তো আজ এই মিটিং পরবর্তী আমাদের অনুভূতি স্বস্তিদায়ক সকলেরই। যারা দেশপ্রেমিক বাংলাদেশি আছি আমরা, যারা পিস লাভিং, শান্তি চাই, দেশে সুশৃঙ্খলতা চাই, দেশ ভালো চলুক সেটি চাই, আমরা সবাই এই মিটিংয়ের ফলাফলে খুশি এবং স্বস্তি পেয়েছি। তো এর মধ্যে আমি বলছিলাম আমার খুব মন খারাপ। এটি কেমন কথা? এটি তো পরস্পর বিরোধী কথা হয়ে গেল। একই সঙ্গে বলছি স্বস্তি পেয়েছি, আবার বলছি মন খারাপ কেন। বলছি সেটি ছোট্ট একটি গল্পের মাধ্যমে। আমার চাঁদপুর জেলায়, আমার যেখানে গ্রাম, আমাদের গ্রামেরই দুটো পরিবার পাশাপাশি বাস করে, আক্কেল আলীর পরিবার এবং জোহর আলীর পরিবার। আর এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ছিল, একে অপরকে সহ্য করতে পারছিল না। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, একে অপরকে জব্দ করবার চেষ্টা, এবং কেউ কারো কোনো ধরনের অগ্রগতি, কোনো কিছু অর্জন ঘটলে সেটি মানতে না চাওয়া, স্বীকৃতি না দেওয়া, এরকম অবস্থার মধ্য দিয়ে দুটো পরিবার চলছিল, আক্কেল আলী এবং জোহর আলীর পরিবার। তো আক্কেল আলীর ছেলেটি মাধ্যমিকে পড়ছিল,
দশম শ্রেণীতে। তো পড়াশোনায় ভালো ছিল। এই দুই প্রতিবেশী আছর আলী একদিন জোহর আলীকে বললো যে আক্কেল আলীর ছেলে তো লেখাপড়ায় খুব ভালো, এসএসসি পরীক্ষা ভালো করবে। তো জোহর আলী কথাটি মানতে চাইল না। জোহর আলী বলল, হ্যাঁ ভালো হলেই হবে, এসএসসি পরীক্ষা ভালো করা অন্য ব্যাপার, করে দেখাক, পরে বুঝবো বিষয়টি। তো যথারীতি এসএসসি পরীক্ষা হয়ে গেল, আক্কেল আলীর ছেলে খুব ভালো করলো, গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাশ করলো। তো আছর আলী আবার তার দৃষ্টি আকর্ষণ করলো, ও তো এসএসসিতে ভালো করেছে। জোহর আলীর বক্তব্য, এসএসসিতে ভালো করলেই হবে, এইচএসসি তো বাকি আছে সামনে। তো 2 বছর পর এইচএসসি তো ভালো করলো আক্কেল আলীর ছেলে, গোল্ডেন জিপিএ 5 পেল। একইভাবে আছর আলী তার দৃষ্টি আকর্ষণ করলো আবারও, যে তোমার প্রতিদ্বন্দ্বীর ছেলে তো এইচএসসি পাশ করে ফেললো এবং গোল্ডেন জিপিএ পেয়েছে। তো এইবার জোহর আলী বলল, এইচএসসি পাশ করে কি শেষ কথা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখাক। তো কয়েকদিন পর খুব একটি ভালো সাবজেক্টে ভর্তিও হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে, অনার্সে পড়ছে আক্কেল আলীর ছেলে। তো এইবার তার দৃষ্টি আকর্ষণ করা হলে জোহর আলী বলল, মাত্র তো ভর্তি হয়েছে, অনার্স পাশ করুক দেখি। তো 4 বছর পর যথারীতি তার ব্যাচেলার হয়ে গেল উইথ ডিস্টিংশন, খুব ভালো ফলাফল করে কৃতিত্বের সঙ্গে অনার্স পাশ করে ফেলল। তো এইবারও তার দৃষ্টি আকর্ষণ করা হলো যে তোমার প্রতিবেশীর ছেলে তো অনার্স পাশ করেছে। তো এইবার জোহর আলী বলছিল, মাস্টার্স তো পাশ করেনি এখনো। তো কিছুদিন পর মাস্টার্সও হয়ে গেল সফলতার সঙ্গে উইথ ডিস্টিংশন। এইবারও তার দৃষ্টি আকর্ষণ করা হলে এইবার জোহর আলী বলার চেষ্টা করলো, পাশ তো করেছে ভালো কথা, চাকরি বাকরি পাবে না। তো কিছুদিন পর উচ্চ বেতনে খুব ভালো একটি চাকরি হলো আক্কেল আলীর সেই মেধাবী ছেলেটি। এইবারও তার দৃষ্টি আকর্ষণ করা হলো। এবার জোহর আলী বলল, চাকরি পেয়েছে, বেতন ভালো, সবই মানলাম, কিন্তু আয় উন্নতি হবে না। তো প্রিয় দর্শক, আসলে এরকমই হয়, যখন দুজনের মধ্যে শত্রুতা থাকে, দুই পরিবারের মধ্যে বিদ্বেষ থাকে, হিংসা কাজ করে, প্রতিহিংসা পরায়ণতা কাজ করে, আর তখন কেউ কারো অর্জনকে মূল্যায়ন করতে চায় না, জেনেও করতে চায় না, জানে তার অর্জন আছে, কিন্তু ওই যে প্রতিহিংসা বিদ্বেষ তার প্রতি, সেই কারণে তাকে স্বীকৃতি দেওয়া যায় না বা স্বীকৃতি দেওয়া হয় না। তো যেটি বলছিলাম যে আমার মন খারাপ, এই জন্যই আমার মন খারাপ। আমাদের দেশের অনেকেই জানতেন আমাদের প্রধান উপদেষ্টাকে, তিনি কেমন লোক, তার কি অর্জন বিশ্বব্যাপী, বাংলাদেশের জন্য তিনি কতটা করেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে কতটা উঁচু করেছেন, এই সব কিছু কেউ কেউ জানতেন, কোনো কোনো মহল, জেনেও তারা না জানার ভান করেছিলেন বা করছেন। কেন? কারণ তার প্রতি তাদের বিদ্বেষ আছে, তার প্রতি তাদের হিংসা আছে, তার প্রতি তাদের আক্রোশ আছে, প্রতিহিংসা আছে। সেই জন্যে তারা তার অর্জনগুলোকে খাটো করে দেখবার চেষ্টা করেছেন, করছেন এবং আগামী দিনেও করতেই থাকবেন। এমন না যে তারা জানেন না, জানেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো এটি, জেনে তারা এই কাজটি করছেন। যারা না জেনে করেন তাদের কথা বাদ, তাদের ব্যাপারে আমার কোনো রাগ নেই, কষ্ট নেই, তারা তো জানেন না, তারা অজ্ঞ, ইগনোরেন্ট। অজ্ঞ লোক যে কোনো কিছু করতে পারে, বাট জেনে যারা করছেন সেইটি কষ্টের কারণ হয় আসলে। তো কেন এই কথা বলা, এত কিছু কেন বলা, আর তারেক রহমান এবং অধ্যাপক ইউনূসের মিটিংয়ের সঙ্গে এটির সম্পর্ক কি বলছি, মেলাবার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন আশা করছি। ভিডিওটির লেন্থ একটু বড়ও হতে পারে, হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভিডিওতে কভার করব। আর আগেই বলিনি, আমার এই ভিডিও দেখে অনেকের মনে হতে পারে লোকের বিরুদ্ধে কথা বলাই বোধহয় আমার একমাত্র কাজ। কেউ কেউ কমেন্টে আমাকে বলেছেন যে আপনি তো অন্যের গীবত করেন। আসলে সত্যি বলতে কি প্রিয় দর্শক, গীবত আর জাস্টিফাইবলি কারো ভুল ত্রুটি নির্দেশ করা, কারো অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে না দেওয়া বা নস্যাৎ করবার চেষ্টা করা এক জিনিস নয়। গীবত হলো আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে ছোট করবার উদ্দেশ্যে তার বিরুদ্ধে কিছু করছেন, তার বিরুদ্ধে কিছু বলছেন তার অগোচরে, এবং আপনার পারপাসটি খুব খারাপ, ইল ইন্টেনশন নিয়ে আপনি এই কাজগুলো করছেন। আর আমি যা করছি সেইটি কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত ঈর্ষা, বিদ্বেষ, রাগ কিচ্ছু নেই আমার। তাদেরকে আমি চিন্তামি না, যাদের বিরুদ্ধে আমি কথা বলি আজকাল, যাদের আপনারা বলছেন যাদের বিরুদ্ধে আমি গীবত করি, তাদেরকে আমি চিনতাম না। তো আমি এই লাইনের লোকও ছিলাম না, তাই তাদের আমি চিনতাম না। বাট আজকাল তাদের আমি চিনি, শুধু চিনিই না, তাদের প্রতিটি কর্মকাণ্ড যখন আমার কাছে মনে হয় রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী এবং ব্যক্তিগত আক্রমণ থাকছে সেখানে, তখন আমি তাদের বিরোধিতা করি, করতে হয়, এবং সেটিকে আমি নৈতিক দায়িত্ব মনে করি, আমি ইমানি দায়িত্ব মনে করি। আসলে আমি মনে করি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন কথা বলবার, সো আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাব। তাদের হীন চেষ্টা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবার, রাষ্ট্রপ্রধানকে, হ্যাঁ রাষ্ট্রপ্রধানই বলবো, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী প্রধান তিনি তো রাষ্ট্রপ্রধানই,
সো রাষ্ট্রপ্রধানকে বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ছোট করবার চেষ্টা করা, এই চেষ্টাগুলো যখন হয় তখন আমি ইমানি দায়িত্ব মনে করে আমি সেগুলোকে কাউন্টার করবার চেষ্টা করি। সো কারো কারো কাছে যদি গীবত মনে হয়, আমি তাদের অনুরোধ করব বিষয়টিকে সেভাবে দেখবেন না দয়া করে, কারণ এই চেষ্টা আমি করেই যাব, থামবো না। তো যে বিষয়ে কথা বলছিলাম, আজ এই মিটিংকে কেন্দ্র করে সেই আওয়ামী পান্না একটি ভিডিও করেছেন, যার টাইটেল ছিল, থাম্বনেলটি আগে বলছি, যুদ্ধ নাকি সমঝোতা নাকি আরও ট্র্যাপে পা দিতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান কি চূড়ান্ত দূরদর্শিতার পরিচয় দিতে পারবেন? তো এই ছিল উস্কানিমূলক থাম্বনেল এবং টাইটেল মঞ্জুরুল আলম পান্নার একটি ভিডিওতে। 8 মিনিট 48 সেকেন্ডের ভিডিওটি আজই আপলোড করা হয়েছিল। তো সেই ভিডিও থেকে কোট করে আমি কিছু কথা বলবো, আর আপনাদের বোঝাবার চেষ্টা করব কিভাবে তিনি আক্রমণাত্মক, কিভাবে তিনি প্রতিহিংসা পরায়ণ, কিভাবে তিনি মিথ্যাচার করছেন সরকারের বিরুদ্ধে, সরকারের উদ্দেশ্যের বিরুদ্ধে এবং প্রধান উপদেষ্টাকে আক্রমণ করে। তো পান্না বলছেন, আচ্ছা ধরুন বিএনপি যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেয়, আজকে মিটিংয়ের কথা বলা হচ্ছে, আচ্ছা ধরুন বিএনপি যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেয়, তাহলে প্রধান উপদেষ্টা যদি বিষয়টি মেনে নেন, তারপরও কি আমরা আমাদের মধ্যে অনেক কিন্তুর জন্ম দেবে না? পান্নার বাক্য গঠনের সমস্যা আছে, আমি হুবহু তাকে কোট করছি। আপনাদের আমি আগেও বলেছি, পান্নার বাংলা ভাষা খুবই দুর্বল, গুছিয়ে বাংলা বলতে পারেন না, অনেক ভুল শব্দ প্রয়োগ করেন। এখানেও করেছেন, বাক্য গঠন সঠিক হয়নি। বলেছেন আমরা আমাদের মধ্যে অনেক কিন্তুর জন্ম দেবে না, বাক্যটি সুন্দর হয়নি, সুগঠিত বাক্য না। আচ্ছা, অনেক কিন্তুর সৃষ্টি হবে না। প্রিয় দর্শক, আগের লাইনটি আবার বলছি, আচ্ছা ধরুন বিএনপি যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেয়, তাহলে প্রধান উপদেষ্টা যদি বিষয়টি মেনে নেন, তারপরও কি আমরা আমাদের মধ্যে অনেক কিন্তুর জন্ম নেবে না? বিএনপি প্রস্তাব দিলে অধ্যাপক ইউনূস মেনে নিলেন, তাহলে তো স্বস্তিদায়ক হবে বিষয়টি। বাংলাদেশের মানুষ যুদ্ধমদেহী অবস্থা থেকে মুক্তি পাবে, দেশ শান্তির দিকে যাবে, শৃঙ্খলা ফিরে আসবে, যথাসময়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এইটি কিন্তু যে কোনো শান্তিপূর্ণ মানুষ ভালোভাবে দেখবেন। তাহলে পান্না কেন বলছেন আমাদের মধ্যে কি অনেক কিন্তুর জন্ম দেবে না, জন্ম নেবে না, সৃষ্টি হবে না? পান্নার উদ্দেশ্য কি এখানে? এগোচ্ছি সামনে। সংস্কার করা 1-2 মাসের ব্যাপার বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনীতিবিদদের কাছ থেকে বলা হয়েছে, তাহলে কেন ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে? সংস্কার করা কি আসলেই 1-2 মাসের ব্যাপার? প্রিয় দর্শক, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের রেফারেন্স দিয়ে পান্না বলছেন যে সংস্কার করা 1-2 মাসের ব্যাপার, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত কেন যেতে হবে? তো প্রশ্নটি কতটা অপ্রয়োজনীয়, কতটা খেলো, কতটা হালকা, শুধু আমি আপনাদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়ে আর আমার ইলাবোরেট করবার কোনো সুযোগ নেই। যদি সরকার মেনে নেয় ফেব্রুয়ারি, আমাদেরকে অবশ্যই ধরে নেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে যে এটি একটি খেলা হবে। সরকার ফেব্রুয়ারি মেনে নিলেও নাকি এটি একটি খেলা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়া মানেই সরকার নির্বাচন দিতে চাইছে না, এটি নিশ্চিত। পান্নার মন্তব্য প্রতিবেদন সিদ্ধান্তে এসে গিয়েছেন পান্না যে ডিসেম্বরে হবে না মানে নির্বাচন হবে না। আচ্ছা, জুলাই সনদে বিএনপিকে রাজি করানো একমাত্র লক্ষ্য এই বৈঠকের। জুলাই সনদে বিএনপিকে রাজি করানো। বিএনপি যদি কোনোভাবে কনভিন্স হয়ে জুলাই সনদে একমত পোষণ করে, বিএনপি যদি কোনোভাবে কনভিন্স হয়ে, এখানে পান্না ইংরেজি শব্দটি ভুল প্রয়োগ করেছে, তার বলা উচিত ছিল কনভিন্সড হয়ে। যাই হোক, আমরা হালকাভাবেই দেখব বিষয়টি। জুলাই সনদে একমত পোষণ করে অনেকেরই ধারণা একটি কথিত গণভোটের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার চেষ্টা করা। সেই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান মাথায় রাখবেন। বারবার বলেছি, বিএনপি কি ট্র্যাপে পড়তে যাচ্ছে? কি রকম উস্কানি দিচ্ছে এই পান্ডাটি? জুলাই সনদে রাজি করা একমাত্র উদ্দেশ্য এবং জুলাই সনদের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা, এবং এটা হয়ে যাবে, পান্না নিশ্চিত। তো জুলাই সনদ যদি হয়েও যেত, জুলাই সনদ হতো সর্বসম্মতিক্রমে সবগুলো দলের মতৈক্যের ভিত্তিতে, ঐকমত্য কমিশনের মাধ্যমে সব দল যেই যে ইস্যুগুলোতে রাজি হবে। অনেক দিন ধরে এই চর্চা দেশে হয়েছে, অতি চর্চিত একটি বিষয়। একটি বাচ্চাও জেনে গিয়েছে যদি জুলাই সনদ হয়, জুলাই চার্টার হয়,
জুলাই ডিক্লারেশন হয়, সেটি রূপরেখা কিন্তু আমরা জেনে গিয়েছি। সবগুলো দল যখন ঐকমত্য পোষণ করবে কতগুলো নির্দিষ্ট বিষয়ে, তখনই কেবল সেইগুলো সাইন্ড একটি ডিক্লারেশন হবে, যেটিকে আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণা বা জুলাই চার্টার বলছি। তাহলে সব দল মেনে নিলেই কেবল সেটি সম্ভব। তাহলে কি করে পান্না এককভাবে ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে আসছে যে জুলাই সনদটি হবে শুধুই বিএনপির ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখবার জন্য, এবং বিএনপি একটি ট্র্যাপে পা দিতে যাচ্ছে? এটি তো একেবারেই শয়তানি। পান্না যা করছে এটি তো শয়তানের কাজ। কোনো ভালো মানুষের তো এরকম কাজ হতে পারে না, এমন চিন্তা হতে পারে না। এরকম পেচ লাগানো, এরকম উস্কানি দেয়া, এরকম বাজে কথা বলা, পুরো জাতি যেখানে তাকিয়ে আছে সেই লন্ডনের মিটিংয়ের দিকে, সেখানে এই মিটিংকে কেন্দ্র করে এইসব কথা বলা, তারেক রহমানকে উস্কে দেয়া, বিএনপিকে উস্কে দেয়া, কি ভয়ঙ্কর গেম খেলছে তা এই পান্না। যেখানে পান্না একটু আগে বলেছে একটি গেম হবে, এই গেমের বোধহয় ইঙ্গিত দিয়েছে পান্না, এই গেম পান্না খেলছে, যেই গেম। আচ্ছা, বিএনপির দাবির মুখে সরকার অনেক কিছু করতে বাধ্য হয়েছে, যেমন রাষ্ট্রপতির অপসারণ ঠেকানো গেছে, জুলাই প্রক্লেমেশন ঠেকানো গেছে। আচ্ছা, বিএনপির দাবির মুখে সরকার অনেক কিছু মেনে নিয়েছে, রাষ্ট্রপতির অপসারণ ঠেকানো গেছে। পান্না খুব খুশি হয়েছে। স্বৈরাচারী হাসিনার লেগেসি চুপ্পু, যার অতীত ছিল কলঙ্কিত, চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, সেই চুপ্পু হাসিনার লেগেসি এখনো ক্ষমতায় আছে। পান্না খুশিতে বাকবাকুম। বিএনপির আপত্তির মুখে সেটা ঠেকানো গেছে। আর কি ঠেকানো গেছে? জুলাই প্রক্লেমেশন, মানে জুলাই ডিক্লারেশন অর চার্টার অর হোয়াট এভার। তো ঠেকানো গেছে মানে পান্না চায় না জুলাই সনদ হোক, কারণ পান্না জুলাই সনদ বিষয়ে তারেক রহমানকে সতর্ক করে এই ভিডিও করেছে। তো এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, জুলাই সনদ তো হবে, এবং জুলাইতেই সেটি হবে, ঐকমত্যের ভিত্তিতেই হবে। বিএনপি সাইন করবে, অন্যান্য দলেরা সিগনেটরি হবে, এটি একটি সনদ হতে যাচ্ছে, হবেই এটি। পান্না কি করে ঠেকাবে? পান্নার জন্য আমার খারাপ লাগছে। আই ফিল পিটি ফর দিস মিজারেবল ফেলো, ফর দিস মিজারেবল ক্রিচার। জুলাই সনদ তো হবে। পান্নাকে এখন থেকেই ধৈর্য রাখতে হবে, তার হার্টের শক্তি বাড়াতে হবে, এই সনদ হবে। সো পান্নাকে সেটা সহ্যও করতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক, পান্না কথা বলেছেন অধ্যাপক ইউনূসের এই 4 দিনের যুক্তরাজ্য সফর নিয়ে, আর সেখানে 13-15 ঘন্টা আগে আরেকটি ভিডিও করেছে পান্না। সেই ভিডিওর থাম্বনেল ছিল আমাদেরকে কেন অবমাননা করলো যুক্তরাজ্য, টাইটেল ছিল পুরস্কার নিলেন ডক্টর ইউনূস, কিন্তু এভাবে কেন? তা আপাত দৃষ্টিতে যে কারো ভালোই লাগবে শুনতে পান্নার এই কথাগুলো, মিষ্টি মিষ্টি কথা মনে হবে। তাদের মনে হবে যে পান্না তো ভালোই বলেছেন, অধ্যাপক ইউনূসের পক্ষে কথা বলেছেন বলে মনে হয়েছে। কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে কি পরিমাণ শয়তানি এই পান্না লালন করছে, কি পরিমাণ আক্রমণাত্মক এই পান্না অধ্যাপক ইউনূসের প্রতি, কি পরিমাণ বিদ্বেষ লালন করে, কতটা প্রতিহিংসা পরায়ণ। সে পান্না ভিডিও ডিটেলে বলছে, তালিকায় তার নাম ছিল না, পরবর্তীতে জানা গেল এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বলে তার নাম ছিল না। বেশ ভালো কথা, পান্নাকে হুবহু কোট করছি প্রিয় দর্শক। তালিকায় তার নাম ছিল না, পরবর্তীতে জানা গেল এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বলে তার নাম ছিল না। বেশ ভালো কথা, আগে কেন জানা গেল না? আচ্ছা, পান্না এখানে স্ববিরোধী কথাবার্তা বলছে। পান্না নিজেই বলছে তালিকায় নাম ছিল না, পরবর্তীতে জানা গেল এটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের নাম থাকে না। পান্না নিজেই বলছে পরবর্তীতে জানা গেল, আবার পান্না বলছে আগে কেন জানা গেল না। সো এটি তো নিয়ম যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে থেকে জানা যাবে না, আর যাদেরগুলো লাইফ টাইম না, জাস্ট অ্যাওয়ার্ড, তাদেরগুলো জানা যাবে, ওয়েবসাইটে তাদের নাম থাকবে। কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে অনেক নামও আছে। পান্না সেই নামগুলো পড়বার চেষ্টা করছিল, ইংরেজি নাম তো পান্না ঠিকভাবে পড়তে পারেনি, ভুলভাল উচ্চারণে নামগুলো পড়ছিল, অনেক কষ্ট হচ্ছিল পান্নার, আমি বুঝতে পারছিলাম। যাক, হতেই পারে, যেহেতু বাংলাতেই সমস্যা হয়, ইংরেজি একটি বিদেশি ভাষা, পান্নার সমস্যা হবে, আমরা ধরেই নেব সেটি, ইটস ওকে, ডিসকাউন্ট দিয়ে দিলাম তাকে। আচ্ছা, কেমন সাংবাদিক পান্না? রিসার্চ করে রাষ্ট্রের নির্বাহী প্রধানের সম্পর্কে খবর প্রচার করা, তাও আবার নেতিবাচকভাবে, এটা আমার বক্তব্য। পান্না বলছেন আগে কেন জানা গেল না, তাহলে পান্না আবার নিজেকে সাংবাদিক পরিচয় দিতেও রাজি আছেন, বা এরকম একটি পরিচয় তার কেউ কেউ দাঁড় করাবার চেষ্টা করেন। 21 টিভির সাংবাদিক নাকি তিনি ছিলেন,
শুরুর দিকে ভিডিও এডিটর ছিলেন। আর 21 টিভি যে বড় ভুল করেছিল তাকে সাংবাদিক পরিচয় দিয়ে সেই খেসারত তারা দিয়েছে তাকে ছাঁটাই করার মাধ্যমে। যখন কোম্পানির পলিসি বিরোধী 21 টিভির পলিসি বিরোধী কাজ করছিল পান্না, বারবার নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছিল, তখন তাকে ছাঁটাই করে। প্রথমে যে ভুলটি তারা করেছিল, পরবর্তী ছাঁটাই করার মাধ্যমে সেটির কাফফারা দেয় 21 টিভি। তো সেই পান্না নিজেই কেন রিসার্চ করলেন না? তাহলে তিনি কেমন সাংবাদিক? রাষ্ট্রের প্রধান নির্বাহী সম্পর্কে তিনি একটি খবর তৈরি করে ভিডিও দিচ্ছেন, আর তিনি বলছেন যে তার নাম নেই কেন, প্রশ্ন করেছেন। আবার নিজেই বলছেন যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জানা গেল পরবর্তীতে, আগে কেন জানা গেল না ভিডিও দেওয়ার আগে? তাহলে পান্নার রিসার্চ কোথায়? তাহলে পান্নার ভিডিওগুলো ওয়েল রিসার্চ না, নিজের মনের মাধুরী মিশিয়ে পান্না কবিতা লিখছেন বিভিন্ন সময়। আচ্ছা, কিং চার্লস নিজ হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেননি। অনেকে হয়তো বলবেন অন্যদেরও তো দেয়নি, তাদের কথা অবশ্য, আমাদের প্রধান উপদেষ্টার কথা অবশ্যই আলাদা। আচ্ছা, পান্না বলছেন কিং চার্লস নিজ হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেননি, এটি নিয়েও পান্নার আপত্তি। কেন হাতে হাতে অধ্যাপক ইউনূসকে কিং চার্লস অ্যাওয়ার্ডটি তুলে দেননি? আচ্ছা, অনেকে হয়তো বলবেন অন্যদেরও তো দেয়নি, তাদের কথা এবং আমাদের প্রধান উপদেষ্টার কথা অবশ্যই আলাদা। আচ্ছা, তারা কোন ক্যাটাগরিতে পেয়েছে বা তাদের উচ্চতা বা মর্যাদা ডক্টর ইউনূসের মতো কিনা, সেই প্রশ্ন তোলা অবান্তর। আচ্ছা, পান্না প্রশ্নটি তুলছে যে বাকি যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মর্যাদা, তাদের স্টেটাস, সেগুলো অধ্যাপক ইউনূসের উচ্চতা বা মর্যাদার মতো কিনা, সেগুলো নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। তাহলে প্রশ্ন তোলা যদি অবান্তরই হয়, তাহলে তিনি এই প্রশ্নটি তুলছেন কেন? পান্না তো বাংলা ভাষাই ভালো করে বুঝতে পারছেন না, কোন প্রেক্ষাপটে কোন ভাষা ব্যবহার করছেন, সেই ভাষার তাৎপর্য কি, শানে নজুল কি, কিছুই তো পান্না বুঝতে পারছেন না। বাংলা বাক্য তালগোল পাকিয়ে ফেলছেন, পেচ লাগিয়ে ফেলছেন কথা বলতে গিয়ে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, গত বছর বান কি মুনের হাতে নিজেই তুলে দিয়েছিলেন। গত বছর কিংস চার্লস বান কি মুনের হাতে, জাতিসংঘের সাবেক মহাসচিব, এই কিং চার্লস অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন, হারমোনি অ্যাওয়ার্ড। এবছর কেন ডক্টর ইউনূসকে নিজের হাতে তুলে দিলেন না? এটি তো একটি সিদ্ধান্ত তাদের হতেই পারে। এখানেও পান্নার আপত্তি, এখানেও পান্না খুদ ধরবার চেষ্টা করেছে। এবং পান্না বলছেন আমরা তো প্রতিবাদ জানাতেই পারি। কার বিরুদ্ধে কোথায় প্রতিবাদ জানাবে পান্না? যেখানে 24/7 365 পান্না অধ্যাপক ইউনূসের চরিত্র হনন করে চলেছেন, সেখানে পান্নার এমন মায়া কান্না তার জন্যে যে তার অপমানে তিনি অপমানিত, তার কষ্টে তিনি কষ্টিত, এরকম কি বিষয়টি? সেই জন্য তিনি প্রতিবাদ করতে চান। শুনে খুব খুশি হলাম, ভাল লাগলো। কিন্তু এখানেও আমি শয়তানি দেখতে পাচ্ছি। শয়তান সব জায়গায় শয়তানি করে। সো যেখানেই সে যাক, জলে স্থলে অন্তরিক্ষে, শয়তানি তার একমাত্র কাজ। সো তার এই ভালো বাক্যের আড়ালেও আমি শয়তানি দেখতে পাচ্ছি। স্টারমার অস্বীকৃতি জানিয়েছেন ইউনূসের সঙ্গে দেখা করতে। তখন কিন্তু আমাদের এটুকু জানাতে হয়, রাজা চার্লস অনেক সম্মানের অধিকারী। সরকারিভাবে প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তা রাজাকে মানতে হয়। সম্ভবত প্রধানমন্ত্রী স্টারমার যেহেতু অ্যাভয়েড করেছেন ইউনূসকে, সম্ভবত রাজাকে মানা করা হয়েছে এই পুরস্কার যাতে তিনি অধ্যাপক ইউনূসের হাতে তুলে না দেন। কি ভয়ঙ্কর কথা! এই আক্কেল বুদ্ধি নিয়ে একটি লোক, সাংবাদিক এবং বিশ্লেষক, তার ভক্ত অনুকূল যারা তার ভক্ত এবং অনুসারী আছেন, তাদের জন্য আমার মায়া হচ্ছে এই মুহূর্তে। এই লোকটি এইটুকু জানেন না, ইংল্যান্ডে এমন নিয়ম নেই। ইংল্যান্ড একটি প্রথা সমৃদ্ধ রাষ্ট্র, প্রথার উপর ভিত্তি করে সব কিছু চলে। কোনো প্রধানমন্ত্রীর বাবারও সাধ্য নেই যে ইংল্যান্ডের রাজাকে বলে যে আমি যেহেতু ইউনূসের সঙ্গে দেখা করব না, আপনি অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেবেন না। পান্না এই আক্কেল বুদ্ধি নিয়েই চলে। কি ভয়ঙ্কর কথা! ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে আমার এই মুহূর্তে, গুজ বাম্পস হচ্ছে। একজন সাংবাদিক, যিনি সাংবাদিক বলে পরিচয় দেন, আলোচক বলে পরিচয় দেন, বিশ্লেষক বলে পরিচয় দেন, তার ভক্ত অনুসারীরা খুশিতে বাকবাকুম হয়, আলহামদুলিল্লাহ, হতেই পারে। কিন্তু এই তার অবস্থা। ইংল্যান্ডের রাজাকে এই কথা বলবার সুযোগ আছে? ব্রিটেনের রাজাকে, প্রধানমন্ত্রীর বা তার দপ্তরের কেউ, যে প্রধানমন্ত্রী তার হাতে তুলে দেবেন না? কারণ টিউলিপকে তিনি সাক্ষাৎ দিতে রাজি হননি, লেবার পার্টির এমপি টিউলিপকে, আর প্রধানমন্ত্রী লেবার পার্টি। সেই জন্য আপনি রাজা, আপনি লেবার পার্টির প্রধানমন্ত্রীর মন রক্ষা করবার জন্যে আপনি তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন না। কি ভয়ঙ্কর তথ্য এই মূর্খ লোকটির! আমি দুঃখিত প্রিয় দর্শক, আমার কিচ্ছু করবার নেই।
মূর্খকে মূর্খই বলতে হবে, আর জ্ঞানীকে জ্ঞানী বলতে হবে। জ্ঞানীকে জ্ঞানী না বললে আল্লাহ অখুশি হবেন। মর্যাদা সম্পন্ন মানুষকে মর্যাদা না দিলে আল্লাহ নারাজ হবেন। তাই আমরা সেই কাজটি করতে পারবো না। আপনাদের কারো কাছে যদি গীবত মনে হয়, আই এম সরি, আই এম ডুইং দ্যাট, আমি গীবত করছি। মূর্খকে মূর্খ বলতেই হবে, কারণ তার রিয়েল আইডেন্টিটি আমাকে রিভিল করতেই হবে আপনাদের সাবধান করবার জন্যে। নাহলে আগামী দিনে আরো লাখো কোটি ভক্ত অনুসারী বানিয়ে তাদেরকে পান্না মিসগাইড করবে, ভুল ইংরেজি শেখাবে, ভুল বাংলা শেখাবে, ভুল শব্দ চয়ন শেখাবে, ভুল বাক্য গঠন শেখাবে, ভুল পার্সপেক্টিভ শেখাবে। এই পান্ডাদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে, কারো না কারো এই দায়িত্বটি পালন করতে হবে। ধরে নিন আমি নিয়েছি সেই দায়িত্ব। সো এই হলো পান্নার পার্সপেক্টিভস। এইভাবে পান্না কথা বলছেন। আর এই মিটিং নিয়ে পান্না এই অপপ্রচার চালাচ্ছেন গত 3 দিন 4 দিন ধরে। এক একটি থাম্বনেইল দিচ্ছেন, আর সেই থাম্বনেইলে আকর্ষণীয় সব কথাবার্তা লাগাচ্ছেন। লোক সেখানে হুমড়ি খেয়ে পড়ছে, তার ভক্ত অনুসারীরা ক্লিক করছে। এবং প্রিয় দর্শক, আমি আপনাদের অনুরোধ করব, যারা পান্নার ভিডিও দেখেননি দয়া করে দেখবেন। কেউ কেউ হয়তো বলছেন যে আমি তার ভিউ ব্যবসা কেন বাড়িয়ে দিব, প্লিজ দিন, দয়া করে। একটু সময়ের জন্য বাড়িয়ে দিলে হলেও পাক না সে কিছু টাকা, আমাদের কোনো আপত্তি নেই সে টাকা পেলে। আপনারা তাকে জানতে পারবেন এবং তার সেই ভিডিওগুলো দেখে কারা কমেন্ট করে তাদের আসল চেহারা আপনারা উন্মোচন করতে পারবেন। সেখানে আওয়ামী বাকশালীরা, পতিত সরকারের দোসররা শ্বাস ফেলবার জন্য যায়। এটি তাদের জন্য শ্বাস ফেলবার একটি জায়গা। এটি মরুভূমিতে তাদের জন্য একটি ওয়েসিস, একটি মরুদ্যান। তাদের যখন শ্বাস বন্ধ হয়ে আসে আওয়ামী বাকশালীদের, তারা পান্নার চ্যানেলে ঢুকে, মানচিত্রে ঢুকে একটু শ্বাস ফেলে। সেখানে ঢুকলে দেখবেন তাকে ভাসিয়ে দেয়, প্রশংসা করে, প্রিয় পান্না স্যার। এই ব্যক্তিকে এরা স্যার বলে সম্বোধন করে। দুর্ভাগ্যজনক এবং বিষয়টি উদ্বেগজনক, আতঙ্কের। তাই তার মুখোশ উন্মোচন করে দেওয়া আমাদের কর্তব্য। আমি সিদ্ধান্তই নিয়েছি, যেখানে পান্না সেখানেই প্রতিরোধ। পান্না যখনই কোনো আবল তাবল বলবে, অধ্যাপক ইউনূসকে ছোট করবার জন্য, তাকে ডিমিন করবার জন্য, পান্নার শয়তানি আমরা সেখানে সেখানে ধরিয়ে দেব, পান্নাকে এক্সপোজ করতেই থাকবো। আজই দেখলাম পান্নার এরকম আরো কয়েকটি থাম্বনেইল আমি এখানে নোট করেছিলাম। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, আমি আর সেগুলো নিয়ে আলোচনা করব না। তো আজই আমি হোয়াইল স্ক্রলিং, আমি অনলাইনে যখন ইউটিউবে স্ক্রল করছিলাম, সো তখন আমি আরেকটি ভিডিও আমার চোখে পড়ে, অন্য মঞ্চ কথা বা অন্য মঞ্চ, মাসুদ কামালের সেই ভিডিওটি। তো দেখলাম, আমার উদ্দেশ্য ছিল না এই ভিডিওতে মাসুদ কামালকে নিয়ে কথা বলবো, কিন্তু না বলে উপায় নেই, অনিবার্য হয়ে উঠেছে। মাসুদ কামাল তার চ্যানেলে নিয়ে এসেছেন, তার অন্য মঞ্চ আলোচনা মঞ্চে, প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন আনিস আলমগীর নামে একজন ভদ্রলোককে। তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক। সিনিয়র সাংবাদিক, হ্যাঁ, সাংবাদিক পড়ে নেবেন আপনারা। তো তাকে আমার সাংবাদিক মনে হয়নি, তাই আমি সাংবাদিক বলছি। তো তিনি এসে কতক্ষণ কিস্তি খেউর করলেন, অধ্যাপক ইউনূসের চরিত্র হনন করলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করলেন, যা ইচ্ছে তাই কতক্ষণ বলে গেলেন। এবং সবচেয়ে বড় কথা হলো, ছাত্রদের টোকাই বলে সম্বোধন করলেন, এই মাস্তান, এই গুন্ডা আনিস আলমগীর। আরেকটি গুন্ডার, আওয়ামী গুন্ডার সন্ধান পাওয়া গেল, যে আলোচক, বিশ্লেষক এবং সাংঘাতিক পরিচয়ে সমাজে বিরাজ করছে। তার আলোচনা শুনলে আপনারা বুঝে যাবেন। আমি টাইটেলটি পড়ছি সেই ভিডিও। লোভের যে নমুনা ডক্টর ইউনূস দেখিয়েছেন সেটি দুনিয়াতে বিরল, জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন, এই ছিল টাইটেল ভিডিও। এবং তার নাম দিয়ে টাইটেলটি করা হয়েছে, মাসুদ কামাল তার নাম দিয়েছেন, লেখা ছিল আনিস আলমগীর। অর্থাৎ আনিস আলমগীর এই জগৎ বিখ্যাত উক্তিটি করেছেন, লোভের যে নমুনা ডক্টর ইউনূস দেখিয়েছেন। তো সেখানে কথা বলতে গিয়ে এই আনিস আলমগীর বলেছেন, উনি বুঝতে পেরেছেন, অধ্যাপক ইউনূসের কথা বলেছেন, উনি বুঝতে পেরেছেন এই দেশে ওনার জায়গা হবে না। অধ্যাপক ইউনূসের নাকি এই দেশে জায়গা হবে না বলবার চেষ্টা করেছেন। তাই ইনি ইউকেতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন তারেক রহমানের কাছ থেকে দায় মুক্তি নেবার জন্যে, যাতে তিনি ভবিষ্যতে মুক্তি পান, কোনো ঝামেলায় না পড়েন। তো আনিস আলমগীরের এই হলো বিশ্লেষণ। আজকের যে মিটিং দুই নেতার, তারেক রহমান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই মিটিংয়ের মূল জিনিস ছিল অধ্যাপক ইউনূসের সেফ এক্সিট নেওয়া, পিঠ বাঁচানো, সোজা কথায় বলতে গেলে। আনিস আলমগীরের এই হলো বিশ্লেষণ। আর আনিস আলমগীর বলেছেন যে তিনি কর মাফ করিয়ে নিলেন, তিনি এটা করলেন, তিনি ওটা করলেন। এক পর্যায়ে নিজেই বললেন, হ্যাঁ, কেউ কেউ হয়তো বলবেন তার এগুলো ট্রাস্ট। তো তারপরও তিনি এসব উচ্চবাচ্য, অবাচ্য, অকথ্য কথাবার্তা বলে যাচ্ছিলেন। তার যদি এটি জানা না থাকে যে ট্রাস্ট মানে আর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,
হ্যাঁ, ট্রাস্ট তিনি পরিচালনা করছেন, তিনি ট্রাস্টের চেয়ারম্যান থাকতে পারবেন, এইটুকুই তার। কিন্তু তিনি ব্যক্তিগত কোনো প্রফিট এখান থেকে পকেটে নিতে পারবেন না। 50টিরও বেশি তার সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সোশ্যাল বিজনেস কোম্পানি আছে অধ্যাপক ইউনূসের, এবং প্রত্যেকটি কোম্পানি ট্রাস্টের আওতায়। সেখানে ব্যক্তিগত প্রফিট নেবার কোনো সুযোগ নেই। তাহলে ব্যক্তিগত প্রফিট নেবার কোনো সুযোগ যদি না থাকে, তাহলে অধ্যাপক ইউনূস তার ভাষায় যে কর মাফ করিয়ে নিয়েছেন, এই যে টাকাটা বাঁচালেন, কর দিতে হবে না, এই টাকাটা কার কাজে আসবে? এই টাকাটা এই দেশের জনগণেরই কাজে আসবে। এই সোশ্যাল বিজনেসে যারা কাজ করছেন, একটি বিজনেস থেকে আরেকটি বিজনেস হয়ে যাচ্ছে, এইভাবে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এই যে বিষয়টা এইভাবে সুন্দরভাবে চক্রাকারে চলছে সাইক্লিক অর্ডারে, তাহলে এই ফল কে ভোগ করবে? এই ফল তো এই দেশের জনগণই ভোগ করবে, সাধারণ মানুষ ভোগ করবে, এই দেশের নাগরিকেরা ভোগ করবে। অধ্যাপক ইউনূস ব্যক্তিগতভাবে কিচ্ছু এখান থেকে ভোগ করতে পারবেন না, করছেন না। তারপরও এই মূর্খ লোকটি, সাংবাদিক নামধারী, বলছেন যে তিনি কর মাফ করিয়ে নিয়েছেন, আরও এত এত কিছু করেছেন, বলেছেন তিনি আদম ব্যবসা করছেন। সেটিও তো তার নিজস্ব কোনো কিছু না। তিনি যদি ম্যান পাওয়ার রিক্রুটিং লাইসেন্স নিয়ে থাকেন, ইদানিং আমরা শুনছি তিনি সিঙ্গাপুরের মালয়েশিয়ার লোক পাঠিয়ে টাকা পকেটে ভরে নেবেন না, তার এটি কাজ না। এই মূর্খেরা তার হাঁটু পর্যন্ত চিন্তা করতে পারে, অধ্যাপক ইউনূসের হাঁটুর উপরে আর উঠতে পারে না তাকে মূল্যায়ন করবার জন্যে। তার নখের যোগ্যতা নেই এই আনিস আলমগীরের, অথচ এই অসভ্যরা, এই পান্নারা, এই পান্ডারা, এই মাসুদ কামালেরা তাকে হেয় করছে, তাকে ছোট করছে, উঠতে বসতে। তার নখের সমান যোগ্যতা নেই একটি গুন্ডারও। তাকে বলা হচ্ছে তিনি আদম ব্যবসা করছেন এবং ছি ছি করছেন। আরে আদম ব্যবসা তো ভালো নিয়তে তিনি করছেন। তার এই কোম্পানি যখন অধ্যাপক ইউনূসের গ্রামীণ ট্রাস্টের আওতায় কোনো রিক্রুটিং এজেন্সি হবে, সারা দুনিয়ায় যেখানে তার কোম্পানি যাবে, এই রিক্রুটিং এজেন্সি যাবে, তার নামটি লোকেরা দেখতে পাবে, সঙ্গে সঙ্গে সেই কোম্পানিকে কাজ দেবে, ওয়ার্ক পারমিট দেবে, ওয়ার্ক অর্ডার দেবে। শত শত হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা যাবেন প্রবাসে এই কোম্পানির হাত ধরে, এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। অন্যান্য রিক্রুটিং এজেন্সিগুলো দুর্বৃত্ত, ডাকাত, তারা বছর পর বছর কোটি কোটি টাকা কামিয়েছে, পাচার করেছে, বিদেশে আমাদের নিরীহ ভাইদের, প্রবাসীদের মিথ্যে প্রলোভনে নিয়ে নানান রকম ঝামেলায় ফেলে দিয়েছে। অনেকের টাকা মেরে দিয়েছে, তারা কোনোদিন বিদেশে যেতেই পারেনি। অধ্যাপক ইউনূসের রিক্রুটিং এজেন্সি তো এরকম হবে না, বিশ্বমানের রিক্রুটিং এজেন্সি হবে। আর এজেন্সির হাত ধরে বাংলাদেশে ফরেন কারেন্সি আসবে, লাখো লোকের কর্মসংস্থান হবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? সো এই মূর্খগুলো এগুলো হয় বিশ্লেষণ করতে জানে না, তারা মূর্খ, আর না হলে জানে বিশ্লেষণ করতে, কিন্তু সেই লাইনে হাঁটবে না। সেই লাইনে হাঁটলে আফার জন্য দুইটা কথা কইতে চায়, সেই কথা আর কইতে পারবো না। আফার জন্য বুকটা চিনচিন করে, বুকটা ফাইটটা যায়, লাভ নাই। মমতাজের ওই গান তারা যে কোনো জায়গায় বসে গাইতে পারে, বুকটা ফাইটটা যায় যায়, গাক তারা সেই গান, আমার কোনো আপত্তি নেই। চিনচিন বেশি করলে ট্যাবলেট খেতে হবে, ট্যাবলেট না খেলে আবার সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, নানান রকম ফিজিওলজিক্যাল সমস্যা হতে পারে। তাই বেশি চিনচিন করলে ট্যাবলেট খেতে হবে, এইসব করে পার পাওয়া যাবে না। আর কত বড় সাহস সেই দুর্বৃত্তের, ছাত্রদের টোকাই বলছিল সে। এইটি অধ্যাপক ইউনূসের সরকারের বিউটি, যে তাকে যা খুশি তা বলা যাচ্ছে। এই আনিস আলমগীরেরা, মাসুদ কামালেরা, পান্ডারা, পান্নারা, কলিমুল্লারা যা ইচ্ছে তাই বলছে তাকে। এইটি ইউনূস সরকারের বিউটি, তিনি সেটি সহ্য করছেন, তিনি সর্বংসহা, তার ধৈর্যের কোনো অভাব নেই। মাশাআল্লাহ, হাসি মুখে সব নির্যাতন অত্যাচার সহ্য করছেন। হাসিনা আমলও করেছেন, এখনো হাসিনা লেসপেন্সার, হাসিনার লেগেসি যেগুলো বেঁচে আছে, সেই মিজারেবল ক্রিচার্সগুলো, এদের দ্বারাও যে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত তিনি, সেগুলো তিনি সহ্য করে যাচ্ছেন। তো এই ষড়যন্ত্র চলতে থাকবে, চলছিল। তো আপাতত কয়েকদিনের জন্য হয়তো কিছুটা স্তীমিত হবে, যে জন্য আমি বলছিলাম শুরুতে আমার একটু মন খারাপ। কেন বলছিলাম সেই কথা বলে শেষ করবো এই ভিডিও। বলছিলাম এই জন্যে যে আজকে যে এক ধরনের রিকনসিলিয়েশন দেখলাম দুই নেতার কথাবার্তার ভিত্তিতে, মিটিংয়ের ভিত্তিতে, আমরা যে পিসফুল একটি প্রসেস আমরা দেখতে পাচ্ছি, পিসফুল একটি ট্রানজিশন আমাদের সামনে আসছে, যে আগামী ফেব্রুয়ারিতে কখনো একটি নির্বাচন হবে এবং একটি স্মুথ ট্রানজিশন হবে, ক্ষমতা হস্তান্তর হবে। অধ্যাপক ইউনূস এই তার অপছন্দের কাজটি ছেড়ে দিয়ে তার নিজের পছন্দের জায়গায় ফিরে যেতে পারবেন, আর রাজনৈতিক সরকার ক্ষমতা নেবে। এই যে একটি উত্তরণ ঘটবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এইটি চমৎকার। আর এইটি এখন ঘটেছে বলে আপাতত 2-4 দিন তারা কি নিয়ে ভিউ ব্যবসা করবে, মাসুদ কামাল আর পান্ডা অধ্যাপক ইউনূসের কোন বিষয়টি খুঁচিয়ে বের করবে, তাকে বদনাম করবার জন্য, তাকে ছোট করবার জন্য। আর এই ইংল্যান্ডের মিটিংও, লন্ডনের মিটিংও স্তীমিত হয়ে আসবে, এটা নিয়ে আলোচনার বেশি দিন করা যাবে না। সো তারা কোন টপিক নিয়ে কথা বলবে, তাদের টপিক খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। আর সেই চিন্তা করে, সেই টেনশন থেকে আমার একটু মন খারাপ, তাদের জন্য আমার খারাপ লাগছে। তারা ভিডিও কন্টেন্ট খুঁজে নাও পেতে পারে আগামী 2-1 দিন। অবশ্য
দুষ্ট লোকের ছলের অভাব হয় না, যে কোনো জায়গায় তারা ছল খুঁজে বের করতে পারবেন। এটা হলো সেই পরীক্ষায় গরু রচনা লিখবার মতো। সেটি কীরকম, এটিও একটি ছোট্ট যোগ শেয়ার করে ভিডিও শেষ করব। আপনারা অনেক ধৈর্য রেখেছেন, আই থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ মি। ছোট্ট যোগটি শেয়ার করে ভিডিও শেষ করব। তো এক ছাত্র পরীক্ষায় রচনা লিখবে, সবাই লিখে, ও লিখবে, তো রচনার জন্য প্রস্তুতি নিচ্ছিল, অনেকগুলো টপিক মুখস্থ করেছে। প্রিয় দর্শক, আমাদের জানা আছে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষায় অনেকেই রচনা মুখস্থ করে লিখে, যদিও নিজের ভাষায় লিখবার কথা। সো অনেকেরই যেহেতু সেভাবে ভাষা জ্ঞান অর্জিত হয় না, তাই তারা অনেকে মুখস্থ করে লিখে হবু। তো সেই যেই ছাত্রের কথা বলছি, বল্টু, সেই বল্টু রচনা মুখস্থ করছিল। আর বল্টুকে যদি জিজ্ঞেস করেন তাহলে বল্টু হলো পল্টুর বন্ধু। পল্টুকে আমাকে জিজ্ঞেস করবেন না দয়া করে। আচ্ছা, সো বল্টু প্রস্তুতি নিচ্ছিল রচনার জন্য, কয়েকটি রচনা সে মুখস্থ করেছে। তো পরীক্ষায় গিয়েছে, যথারীতি পরীক্ষা শুরু হয়েছে। তো প্রশ্নপত্র দেখে বল্টুর মন খারাপ, তার মুখস্থ করা রচনার মধ্যে একটিও আসেনি। তো সেখানে গরু খুব ভালো করে পড়েছিল, বল্টুর ধারণা ছিল গরু রচনা আসবেই, পরীক্ষায় আসেনি। 3টি অপশন দেওয়া ছিল, এর মধ্যে একটি ছিল নদী, বাংলাদেশের নদী। গরু তো নেই। তো পল্টুর শুরুতে মন খারাপ ছিল, কিন্তু একটু চিন্তা করলো, বুদ্ধি ছিল ছেলেটির, চিন্তা করে হঠাৎ মাথায় আইডিয়া ক্লিক করলো, রচনা লিখতে শুরু করলো। তো রচনার শুরুটা ছিল এরকম: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এই দেশে অনেক নদ নদী রয়েছে, নদীগুলোর বহুবিধ উপকারিতা রয়েছে। যেমন নদীতে আমরা গরু গোসল করাই, গরু তো পাওয়া গেল, কিওয়ার্ড চলে এসেছে গরু। এইবার বাকি রচনা বল্টু গরু দিয়ে শেষ করেছে, বাকি রচনা পুরো গরুর ওপর চলেছে। তো মাসুদ কামাল এবং পান্ডাদের অবশ্য কন্টেন্ট আইডিয়ার অভাব হবে না। অধ্যাপক ইউনূসের কোনো কথা, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি স্টেপ, সেই স্টেপের কোনো একটি ক্ষুদ্রাংশ, সেখান থেকে কোনো একটি দাড়ি, কোনো একটি কমা ধরে নিয়ে তারা তাদের থাম্বনেল বানাবেন, তারা ভিডিও আপলোড করবেন। করুক, গুড লাক টু দেম। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।